ওকে, আগের দিন অবধি যতটুকু পার্ট আমরা পড়েছিলাম সেখানে আমরা রেজাল্টেন্ট ভেক্টর নিয়ে কথা বলছিলাম। দ্যাট ইজ রেজাল্টেন্ট ভেক্টর কথার মানে হচ্ছে লব্ধি ভেক্টর। সো যে কনসেপ্টটুকুর ওপরে আমরা জেনেছিলাম তাতে আমরা এটুকু বুঝতে পেরেছিলাম, যদি আমার কাছে দুটো ভেক্টর কোয়ান্টিটি থাকে এবং যাদেরকে আমি একটাকে পি এবং আরেকটাকে যদি কিউ দিয়ে ডিফাইন করে থাকি উইথ দেয়ার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন, তাহলে আমরা কি জানি, যদি দুটো ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল বা মধ্যবর্তী কোণ থিটা হয়ে থাকে, তাহলে এদের যে রেজাল্টেন্ট ভেক্টর হবে সেই রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু কত, আর দ্যাট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আর আর এর যদি আমি ভ্যালু বের করতে চাই তাহলে সেটা কত হয়ে যাবে, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq অফ কস অফ থিটা, রাইট? আর থিটাটাকে আমরা কিভাবে ডিফাইন করেছিলাম, আমি আগের দিন বারবার করে বলেছিলাম, আজকেও বলে দিচ্ছি। থিটা ভ্যালুটা যদি দুটো ভেক্টরের মধ্যে বার করতে হয় তাহলে অবভিয়াসলি তাদের স্টার্টিং পয়েন্ট দুটোর মধ্যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বের করতে হবে, অথবা তাদের এন্ডিং পয়েন্ট দুটোর মধ্যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বের করতে হবে। দ্যাট মিন্স এটাও হতে পারে যদি এরকম একটা ভেক্টর থাকে আর এখানে যদি আরেকটা ভেক্টরকে আমি নিয়ে আসি, দ্যাট উইল বি দ্য এক্সাক্ট লজিক, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কনসিডার করো, নয়তো এই অ্যাঙ্গেলটাকে তুমি কনসিডার করো, রাইট? দুটোর যে কোনো একটা তুমি যদি বুঝতে হয়। এবার আমাদের মেন কনসেপ্ট হচ্ছে এই পার্টিকুলার রেজাল্টেন্ট ফ্যাসিলিটি থেকে আমরা রেজাল্টেন্ট কি করে বের করব, অর্থাৎ নিউমেরিক্যাল প্রবলেমগুলো কি করে সলভ করব এবং কিভাবে বাকি জিনিসগুলো হবে। সো উইথ স্প্যান অফ টাইম বিভিন্ন টাইপের নিউমেরিক্যাল আসবে, বিভিন্ন রকমের লজিক থাকবে। সো ফার্স্ট জিনিস যেটা আজকে নিয়ে আমরা কথা বলবো, সেক্ষেত্রে আমি তোমাকে ফার্স্ট যে নিউমেরিক্যালটা দিচ্ছি সেই নিউমেরিক্যালটা এক্স্যাক্টলি এরকম যে দুটো ভেক্টর আছে, রাইট? একটা ভেক্টরের ভ্যালু পি, আরেকটা ভেক্টরের ভ্যালু কিউ। এখন এই পি ভেক্টর আর কিউ ভেক্টর দুটো ডিফারেন্ট ভেক্টর যাদের কিনা ম্যাগনিটিউড বা মানটা সেম। দ্যাট মিন্স এই পার্টিকুলার কথাটার মানে কি, দেখ এই পার্টিকুলার কথাটার মানে আমি তোকে আগের দিনও বলেছি এখনো বলছি, ভেক্টরের যেরকম শুধু মান বা ভ্যালু থাকে অর্থাৎ ম্যাগনিটিউড বা মান থাকে, কিন্তু তেমনি তার ডিরেকশনও থাকে। অর্থাৎ তুই যদি দুটো ভেক্টর চুজ করিস যাদের ডিরেকশন সেম না, তাহলে দুটো ভেক্টরকে তুই ইকুয়াল বলতে পারবি না। অর্থাৎ ধরে নে তুই এখানে একটা অবজেক্ট ছিল বা বস্তু ছিল, যে অবজেক্টটাকে তুই ধর এই দিক থেকে 5 নিউটন ফোর্স দিয়ে ঠেলছিস, রাইট? তাহলে এই দিকে 5 নিউটন ফোর্স দিয়ে ঠেলা বা উল্টো দিকে 5 নিউটন ফোর্স দিয়ে ঠেলা, এই দুটো কথার মানে সম্পূর্ণরূপে আলাদা। অর্থাৎ কোনো একটা ক্ষেত্রে তুই তোর স্ক্রিনের লেফট থেকে রাইটের দিকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা, আর সেকেন্ড ক্ষেত্রে তোর স্ক্রিনের বটম ডাউন পজিশন থেকে টপ ডাউন পজিশনের দিকে ফোর্স অ্যাপ্লাই করা, দুটো কমপ্লিটলি আলাদা। অর্থাৎ দুটো ফোর্সের ভ্যালু মে বি ইকুয়াল, কিন্তু দুটো ফোর্স কমপ্লিটলি ডিফারেন্ট। সো আমার প্রশ্নটা ঠিক এটাই যে পি আর কিউ দুটো ভেক্টর, দে হ্যাভ সেম ম্যাগনিটিউড, অর্থাৎ দুজনের মান সমান, রাইট? এবার আমি তোকে জিজ্ঞেস করছি যে কোন শর্তে এদের লব্ধি বা রেজাল্টেন্টের মান এদের সাথে সমান হবে, রাইট? সো কোশ্চেনটা এরকমই, দুটি সমমানের ভেক্টরের লব্ধি কোন শর্তে প্রতিটি ভেক্টরের সাথে সমান হবে। দ্য কোশ্চেন is like that: what is the condition to become the resultant vector identical with each of the two identical vectors? What is the condition between two identical vectors to configure a resultant which has an identical value with each of them? যখন এই টাইপের কোনো নিউমেরিক্যাল করব, তো সবার ফার্স্টে আমাকে যেটা মনে রাখতে হবে, এক্স্যাক্টলি প্রত্যেকটার ভ্যালুকে আমি বিভিন্ন রকম ধরে নেব। সো আমি বলছি পি ভেক্টর আর কিউ ভেক্টর যেহেতু ডিরেকশন ডিফারেন্ট হলে প্রত্যেকের ভ্যালু আলাদা হয়ে যাবে, তাহলে পি আর কিউ এর ম্যাগনিটিউডটা নিশ্চয়ই সেম, কারণ সেই জন্যই আইডেন্টিক্যাল ভেক্টর বলছি। সো আমি ধরে নিচ্ছি দুটোরই ভ্যালু এক্স এক্স করে, রাইট? আবার এটাও বলছি যে এদের দুজনের যে লব্ধি বা রেজাল্টেন্টটা তৈরি হবে তারও ভ্যালু কত, ম্যাগনিটিউড বা ভ্যালুটা এক্স হয়ে যাবে, রাইট? তাহলে যদি এই পুরো কন্ডিশনটা আমার জন্য স্যাটিসফাইড হয়, তাহলে আমরা কি জানি, আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos of থিটা, এই ফরম্যাটটা নিশ্চয়ই জানি, যে ক্ষেত্রে কি থিটা হলো দুটো ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস দ্যাট হ্যাজ বিন গিভেন।
they may be identical, may not be identical, but for this case এক্ষেত্রে বলেছে they have the same magnitude, but direction আলাদা, সেই জন্য আমি দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত ধরেছি, থিটা ধরে রেখেছি, রাইট। সো এবার আমি প্রত্যেকটা জায়গায় p q আর r এর ম্যাগনিটিউড ভ্যালু x করে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কি হবে দেখ, সো আমার কাছে যে ভেক্টরটা আসছিল দ্যাট ইজ r স্কয়ার, অর্থাৎ স্কয়ার আপ করে দিলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq ইনটু cos অফ থিটা, ফেয়ার এনাফ। এবার আমি যদি প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দিই তাহলে এখানে কত হয়ে যাবে, দিস উইল বি x স্কয়ার, দিস উইল বি x স্কয়ার, দিস উইল বি x স্কয়ার, দিস উইল বি 2 ইনটু x ইনটু cos অফ থিটা। কোনো সমস্যা আছে? আই উইশ নেই। তাহলে এখানে থাকছে x স্কয়ার, আর এই দুটো x স্কয়ার অ্যাড আপ করে যদি উল্টো দিকে নিয়ে চলে যাস তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2x স্কয়ার। এখানে পড়ে থাকছে 2x স্কয়ার অফ cos অফ থিটা। তাহলে তুই এখান থেকে কি পাচ্ছিস দেখ, cos থিটার ভ্যালু যদি পাস তাহলে cos থিটার ভ্যালু হয়ে যাবে মাইনাস হাফ। আই থিঙ্ক এই অবধি প্রত্যেকের বোঝা গেছে। এবার যদি এই অবধি পুরোটা বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে আমি cos থিটার ভ্যালু বের করার চেষ্টা করব। cos থিটার ভ্যালু মাইনাস হাফ কখন হয় জানিস, যদি cos 120 ডিগ্রি হয়ে থাকে। দ্যাট মিন্স যদি থিটার ভ্যালু 120 ডিগ্রি হয় তাহলে এই রকম কন্ডিশন হবে। অন দ্যাট কেস কি হবে দেখ, এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে যার কে আমি p দিয়ে লিখেছি, আর একটা ভেক্টর এই দিকে কাজ করছে যাকে আমি q দিয়ে লিখেছি, রাইট। আর এদের রেজাল্টেন্টটা কিভাবে আছে, এদের রেজাল্টেন্টটা আছে এক্স্যাক্টলি এইভাবে, যেটাকে আমি r দিয়ে লিখছি। আর এই টোটাল অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি, প্রোভাইডেড p এর যা ভ্যালু, q এর যা ভ্যালু আর r এর যা ভ্যালু তিনটেই ইকুয়াল হবে। আর সবচেয়ে বড় কথা মনে রাখবি, এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, রাইট। সো এই হচ্ছে কন্ডিশন, যে কন্ডিশনের উপর এই ঘটনাটা স্যাটিসফাইড। ক্লিয়ার? আমি বলেছিলাম কোশ্চেনটা স্টার্টিং এ যে দুটো ভেক্টর আইডেন্টিক্যাল, অর্থাৎ দুটোর ভ্যালু কিন্তু সেম, p এরও যা ভ্যালু q এরও তাই ভ্যালু, ঠিক আছে। তাহলে এদের ইন্টারনাল অ্যাঙ্গেলটা কত বেরিয়েছিল, এই দুটো ভেক্টরকে ইন্টারনালি 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকতে হবে, দ্যাট ওয়াজ দ্য মিনিমাম ক্রাইটেরিয়া। কিন্তু এটাতেই আমি শুধু থেমে থাকছি না, আমি কি বলছি যে এদের রেজাল্টেন্টটা কিভাবে থাকবে, যে রেজাল্টেন্টটা তৈরি হচ্ছে সেটা তো ডিরেকশন তুই দেখতেই পাচ্ছিস, আমি বলে দিলাম এই ডিরেকশনে কাজ করছে, নো ইস্যু। কিন্তু এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা এক একটা ভেক্টরের সাথে 60 ডিগ্রি করে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, অর্থাৎ এই ভেক্টরের সাথেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, একইভাবে এই ভেক্টরের সাথেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। ক্লিয়ার আমার কথা? অর্থাৎ টোটাল যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল দুটো ভেক্টরের মধ্যে থাকবে, যে ক্ষেত্রে দুটো ভেক্টরের ভ্যালুটা সেম থাকবে, সেই ভেক্টরটার মধ্যে 60 করে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। ক্লিয়ার আমার কথা? ওকে, এবার দেখ নেক্সট টাইপের যে নিউমেরিক্যাল প্রবলেম গুলো, আমি প্রচুর টাইপের নিউমেরিক্যাল প্রবলেম পরের দিন অফলাইন ক্লাসেসে করাবো, বাট স্টিল আজকে আমরা বেশ কিছু টাইপের নিউমেরিক্যাল প্রবলেম গুলো দেখবো যেগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। সো ধরে নে এ বলে একটা ভেক্টর আছে, এই এ ভেক্টরটাকে আমি রিপ্রেজেন্ট করছি ধরে নে 3i প্লাস 4j মাইনাস 5k। সো এগুলো ক্যাপ দিয়ে লেখা হয়, তোরা জানিস এর ওরিয়েন্টেশন মানে কি, কোনটা কিভাবে কাজ করে সেগুলো আমি তোকে বলেছি। সো অ্যাকচুয়ালি কি আই ভেক্টর কাকে রিপ্রেজেন্ট করে না, এক্স অ্যাক্সিসের কোয়ান্টা, জে দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিসের কোয়ান্টা, আর কে দ্যাট ইজ জেড অ্যাক্সিসের কোয়ান্টা। তার মানে বোঝ এই এ ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে গেলে তোকে যেটা করতে হবে সেটা এক্স অ্যাক্সিস বরাবর 3 ইউনিট মুভ করতে হবে ইন পজিটিভ ডিরেকশন, y axis বরাবর 4 ইউনিট মুভ করতে হবে ইন পজিটিভ ডিরেকশন, আর z axis বরাবর -5 মুভ করতে হবে নেগেটিভ z বরাবর, রাইট। এবার প্রবলেম হচ্ছে যখন তুই এই পুরো কনসেপ্টটা থেকে এই a এর মডিউলাস ভ্যালু বের করবি, অর্থাৎ a এর অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ভ্যালু কত, এই অ্যাবসলিউট ভ্যালু বের করতে গেলে তখন তোকে কি করতে হবে, এই যে প্রত্যেকটা অ্যাক্সেসিবিলিটি আছে এই প্রত্যেকটা অ্যাক্সেসিবিলিটির ভ্যালুগুলোকে নিয়ে জাস্ট স্কোয়ার করে অ্যাড করে দাও। তার মানে এটা কত বেরোবে দেখো, জাস্ট যদি তুমি এটাকে রুট আউট করে দাও তাহলে এটা কত হচ্ছে 9 প্লাস 16 প্লাস 25, তার মানে কত হবে রুট অফ 50। বোঝা গেছে আমার কথা? তার মানে বোঝ এক্স্যাক্টলি এই কথাটাই আমি তোকে বলার চেষ্টা করছিলাম যে মডিউলাস এর ভ্যালু কত, রুট 50। এবার একটা পিকিউলিয়ার জিনিস দেখ, ধরে নে বি বলে আরেকটা ভেক্টর আছে, এই বি ভেক্টরটা কিরকম করে দেখতে, ধরে নে -3i -4j প্লাস 5k। তাহলে তুই চোখ বন্ধ করে বলতে পারিস এ আর বি দুটো নিশ্চয়ই আইডেন্টিক্যাল ভেক্টর না, দুটো কমপ্লিটলি আলাদা। কিন্তু এই কমপ্লিটলি আলাদা হলেও গন্ডগোলটা কি হবে দেখ, এবার যদি তুই এরও মডিউলাস বা মড ভ্যালু বের করিস তাহলে কত হবে, জাস্ট কি বললাম এই অ্যাক্সেসিবিলিটি গুলো স্কোয়ার করবি, তাহলে এটা কত হবে -3 এর হোল স্কোয়ার প্লাস
-4 এর হোল স্কয়ার প্লাস 5 এর হোল স্কয়ার। তাহলে কত হবে? যদি এটাকে ক্যালকুলেট করিস তাহলে এটা হয়ে যাবে 9 প্লাস 16 প্লাস 25। তার মানে এটাকে রিক্যালকুলেট কর, কত হয়ে যাবে? √50। বোঝা গেছে? আমি তোকে এই কথাটাই বলার চেষ্টা করেছিলাম যে এ ভেক্টর আর ভি ভেক্টর এরা কিন্তু কখনোই ইকুয়াল ভেক্টর না, অর্থাৎ একই ভেক্টর না। তোরা জানিস ইকুয়াল ভেক্টর কি হয়, সবকিছু সেম টু সেম ক্যারি আউট করবে। তাহলে এরা কমপ্লিটলি ইকুয়াল ভেক্টর নয়, কিন্তু দুজনের ম্যাগনিটিউড কত? ম্যাগনিটিউড বা মানটা কিন্তু সমান, অর্থাৎ দুটোর জন্যই √50। কিন্তু দুটো ভেক্টর কি একই? একদম না, দুটো ভেক্টর কমপ্লিটলি ডিফারেন্ট। অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে এই জাতীয় একটা কনসেপ্ট জেনারেটেড হয়ে যায় যে ক্ষেত্রে দুটো ভেক্টর ডিফারেন্ট হলেও তাদের ম্যাগনিটিউড বা মানটা সেম থাকবে, কিন্তু তাদের ডিরেকশন বা ওরিয়েন্টেশন কমপ্লিটলি ডিফারেন্ট। ক্লিয়ার আমার কথা? ওকে, নেক্সট নিউমেরিক্যালে দেখ, আমি তোকে পরপর দুটো ভেক্টর দিয়ে দিচ্ছি। একটা ভেক্টর বলে দিচ্ছি যে এ ভেক্টর এর ভ্যালু হচ্ছে 3i প্লাস 4j প্লাস k, আর দ্বিতীয় ভেক্টর বলে দিচ্ছি b ইকুয়াল টু যার ভ্যালু কি না j প্লাস 4k। ঠিক আছে? সো এরকম দুটো ভেক্টর আমি তোকে দিয়ে দিয়েছি। তোকে কি বের করতে হবে না এদের লব্ধি বা রেজাল্টেন্ট। রাইট? সো হোয়াট আই নিড, আমাকে বের করতে হবে এদের লব্ধি বা রেজাল্টেন্ট কত। দেখো, এই অঙ্কটা যখন করবে তখন তোমাদেরকে সবার ফার্স্টে মনে রাখতে হবে, হ্যাঁ কে থাকলে এক ধরে নেব। সো এই অঙ্কটা করবার জন্য কি করতে হবে, সবার ফার্স্টে রেজাল্টেন্ট বের করবার যে নরমাল রুলটা সেটা আমরা অ্যাপ্লাই করব। কেন? তার কারণ আমাকে কিন্তু এখানে এই ভেক্টরে কোনোভাবে কোনো অ্যাঙ্গেল বের করবার লজিক দেয়নি। সো যতক্ষণ অ্যাঙ্গেল না দিয়েছে ততক্ষণ কিন্তু আমি r ইকুয়াল টু √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos অফ থিটা এই ফর্মুলাটা ফেলতে পারবো না, কারণ এক্ষেত্রে থিটা নেই। সো এক্স্যাক্টলি আমাকে থিটা বলে দেয়নি, সেই জন্য আমি ডিরেক্টলি এই ফর্মুলাটা ফেলবো না। থিটা বের করা যায় বা কিভাবে যায় সেসব পরে শিখবো, কিন্তু এখন আমরা এটা করব কি করে। সো জাস্ট দুটোকে অ্যাড করে দেবো। তাহলে এটা কত হবে? 3i প্লাস 4j প্লাস 1k প্লাস b মানে কত? b মানে হচ্ছে j প্লাস 4k। নিশ্চয়ই কোনো সমস্যা নেই। তাহলে এবার কি করব, এবার অ্যাড গুলো হবে এমন করে যে i এর সাথে i, j এর সাথে j এবং k এর সাথে k। সেটা অ্যাডিশন হলে অ্যাডিশন রুলে হবে, যদি কোনোটা মাইনাস থাকতো তাহলে মাইনাসের রুলে জাস্ট মাইনাস হয়ে যেত। তাহলে এটা কত হয়ে যাবে দেখ, 3i প্লাস 5j প্লাস 5k। আই উইশ এটা কমপ্লিটলি ক্লিয়ার আমাদের জন্য। তাহলে এই যেটা বেরোলো এটাই হচ্ছে আমার রেজাল্টেন্ট বা লব্ধির ভ্যালু। তাহলে এবার যদি আমি রেজাল্টেন্টের ভ্যালু বের করতে চাই, সেটার এক্সপ্রেশন এটা, বাট ম্যাগনিটিউড কি করে বের করব না, আমি এক্ষুনি তো শেখালাম ম্যাগনিটিউড কি করে বের করে। দ্যাট ইজ √3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তার মানে এটা কত হবে? √9 প্লাস 25 প্লাস 25। সো দিস উইল বি √59। ফেয়ার এনাফ? ওকে, দি লাস্ট টপিক যেটা কি আমাদের এই চ্যাপ্টার থেকে প্রুভ মতো করে আসে, সেটা একটু ডিফিকাল্ট, অত্যন্ত বিরক্তিকর একটা জিনিস। তার কারণ এটা অফিসিয়ালি আমরা করে রেখেছি বাট আনঅফিসিয়ালি আমরা করিনি। সো কেন এটাকে আমি বললাম সেই কারণটা প্রুভের পরেই আমরা বুঝতে পারবো। এই পার্টিকুলার লটার নাম হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। দ্যাট ইজ, এই পার্টিকুলার কথাটার নাম কি না ভেক্টর যোগের সামন্তরিক সূত্র। সো ট্রাস্ট মি, এটা কোনো সূত্রই না, এটা বেসিক্যালি যে জিনিসটা আমরা করেছি তার একটা এক্সটেন্ডেড ফ্যাব্রিকেটেড পার্ট। সো বেসিক্যালি কি বলছে সেটা আমি তোকে আগে বলি, তারপরে আমি এটাকে এক্সপ্রেস করব। সো প্যারালেলোগ্রাম ল তার মানে কি হচ্ছে, দেখ বলছে যে দুটো ভেক্টর আছে। অবভিয়াসলি এটাও একটা ভেক্টর ফর্মুলাকেই বোঝায়, অর্থাৎ ভেক্টর অ্যাডিশনকেই বোঝায়। সো এটা একটা ভেক্টর, নো প্রবলেম, কোনো ইস্যু থাকার ব্যাপারই নেই। এখন এক্স্যাক্টলি এটা যদি একটা ভেক্টর হয় তাহলে এর অবশ্যই একটা নাম আছে। ধরে নাও এই ভেক্টরটার নাম হচ্ছে p। একই রকম ভাবে আরেকটা ভেক্টর আছে, ধরে নাও আরেকটা ভেক্টর এইভাবে এক্সপ্রেসড হয়েছে। ক্লিয়ার আমার কথা? অর্থাৎ দুটো ভেক্টর এমন করে এক্সপ্রেসড হয়েছে যাদের কিনা অলরেডি স্টার্টিং পয়েন্টটা আমরা জানি, রাইট? অর্থাৎ আমরা বলতে পারছি যে দুটো ভেক্টর স্টার্ট হচ্ছে এই পার্টিকুলার পয়েন্ট থেকে। এখন এই পার্টিকুলার পয়েন্টটাকে আমি নাম দিয়ে দিচ্ছি তর্কের খাতিরে ও বলে, কোনো প্রবলেম নেই। তাহলে আমি যদি এই ভেক্টরটার ভ্যালু জানতে চাই, ধরে নিচ্ছি তার ভ্যালু কিউ। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি যে এই বরাবর অর্থাৎ ও এ বরাবর যে ভেক্টরটা কাজ করছে তার
ডিরেকশন ওয়ে বরাবর আর ভ্যালু কত পি, আর ও সি বরাবর যে ভেক্টরটা কাজ করছে তার ভ্যালু কত কিউ, এবং ডিরেকশন তো অবশ্যই ও থেকে সি এর দিকে, কোনো প্রবলেম থাকার জায়গায় নেই। এবার যে লজিকটা অ্যাকচুয়ালি আমরা এখানে অ্যাপ্লাই করব সেটা কি, বলা হচ্ছে যে যদি আমার এই গোটা ভেক্টর দুটোর রেজাল্টেন্ট বা লব্ধি বার করতে হয়, তাহলে তার জন্য নিশ্চয়ই একটা রুল আমরা শিখেছি, যেটা ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল থেকে এসেছিল, আগের দিন আমরা করেছিলাম। কিন্তু আজকে আমরা কি শিখবো, ওই সেম জিনিসই বের করব প্যারালেলোগ্রাম ল দিয়ে। হাউ ক্যান উই, সেটাই আমি তোকে দেখাবার চেষ্টা করছি। সো বলা হচ্ছে সবার ফার্স্টে যে যদি এরকম জিনিস হয় তাহলে সবার ফার্স্টে একটা প্যারালেলোগ্রাম আঁকো। তাহলে প্যারালেলোগ্রাম আঁকতে গেলে কি করতে হবে, সামান্তরিক আঁকতে গেলে কি হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, দ্যাট ইজ ফর আ প্যারালেলোগ্রাম দি অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল, রাইট? এটা নর্মাল লজিক। এখন যদি এই জিনিস দুটো হয়ে থাকে তাহলে দেখ আমি এক্স্যাক্টলি কি করছি, আমি জাস্ট এইভাবে দুটো জিনিসকে শিফট করে নিলাম, রাইট? যদি এইভাবে শিফট করে নেই, তোরা জানিস যে ভেক্টরকে আমরা প্যারালালি সরাতে পারি। ধরে নে এই পয়েন্টটা ডি, আমার যা ইচ্ছা তাই নাম দিলাম, কোনো তর্কের জায়গাতেই নেই। এবার এই এত কিছু যখনই করে ফেললাম, এই প্রত্যেকটা জিনিস আঁকার মধ্যে একটা জিনিস আমাদের কাছে তৈরি হয়ে গেল, যে এক্ষেত্রে কিন্তু আমরা একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম এঁকে ফেললাম, এবং আমরা জানি প্যারালাল যেহেতু শিফট করতে পারি, অর্থাৎ এই ওসি দ্যাট ইজ ডিট্টো আইডেন্টিক্যাল উইথ এডি, এবং এই দুটোরই ভ্যালু কিন্তু কিউ কিউ করে। আবার একইভাবে ও এ দ্যাট ইজ ডিট্টো ইকুয়াল উইথ সিডি, এই দুটোরই কিন্তু ভ্যালু পিপি করে। কোনো সমস্যা? এবার এদের যদি রেজাল্টেন্ট বা লব্ধি বের করতে হয়, তাহলে বলা হচ্ছে যে এদের রেজাল্টেন্ট বা লব্ধি বের করতে গেলে আমাকে কি করতে হবে, এদের এই কর্ণটাকে কনসিডার করতে হবে, অর্থাৎ এদের ডায়াগোনালটাকে কনসিডার করতে হবে। কোন ডায়াগোনাল? না, যে ডায়াগোনাল থেকে ভেক্টর দুটো স্টার্ট হয়েছিল। ক্লিয়ার? অর্থাৎ দুটো ভেক্টর স্টার্ট হয়েছিল যে পার্টিকুলার পয়েন্ট থেকে, ওই পার্টিকুলার পয়েন্ট থেকে যে ডায়াগোনালটাকে আমি ড্র করতে পারবো, সেই ডায়াগোনালটাই হবে আমার এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বা লব্ধি। এটাই হচ্ছে প্যারালেলোগ্রাম ল। এন্ড ট্রাস্ট মি, প্যারালেলোগ্রাম ল ডিরেক্টলি কিছু জিনিস বলে না, প্রত্যেকটা জিনিস ট্রায়াঙ্গেল লর হেল্প নিয়ে বলে, বাট এই প্রত্যেকটা জিনিসকে আমাকে জানতে হবে। আগে বল কিছু বুঝতে অসুবিধা কিনা, তারপরে আমি এক্সপ্রেস করছি। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। দুটি সমজাতীয় ভেক্টরকে যদি একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা মানে এবং অভিমুখে সূচিত করা হয়, তাহলে উক্ত ভেক্টর দ্বয়ের সূচনা বিন্দু ছেদবিন্দুগামী সামান্তরিকের কর্ণটি উহাদের সূচনা বিন্দুর ছেদবিন্দুগামী সামান্তরিকের কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। আরেকবার বলবেন? If two vectors act along two adjacent sides of a parallelogram by considering their magnitude as well as direction by the length of the sides, then the resultant can be represented by the diagonal of the parallelogram passing through the same vertex from where
both the vectors were started. ওকে, সো ট্রায়াঙ্গেল ল থেকে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস খুব স্পেসিফিক্যালি বুঝেছিলাম। সো এক্স্যাক্টলি আমি আজকে যেটা করছি, সো আমার কাছে যে দুটো ভেক্টর দেওয়া হয়েছে, খুব ভালোভাবে দেখ কোন দুটো ভেক্টর আমাকে দেওয়া হয়েছিল। একটা দেওয়া হয়েছিল ও এ বরাবর ভেক্টর, যার ভ্যালু বলে দেওয়া হচ্ছে পি, আর আরেকটা ভেক্টর দেওয়া হয়েছিল দ্যাট ইজ ও সি বরাবর, যেটা বলা হয়েছিল কিউ। আচ্ছা, তুই এবার খুব ভালো করে বলতো, রেজাল্টেন্টের কনসেপ্ট পড়ে না, আগে তুই বল, তুই অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বের করতে শিখেছিলি না? তোকে আমি কি বলেছিলাম, দুটো ভেক্টরের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বের করতে গেলে সবার ফার্স্টে যেটা আমাকে করতে হবে সেটা কি, সেটা হচ্ছে দুটো ভেক্টরের স্টার্টিং পয়েন্টটা সেম হতে হবে। সো ইট ইজ এক্স্যাক্টলি লজিক, যে ক্ষেত্রে আমরা দুটো ভেক্টরের স্টার্টিং পয়েন্টটা পাচ্ছি। সো দিস অ্যাঙ্গেল ক্যান বি মেজার্ড, ফেয়ার এনাফ, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এবার মেন লজিক হচ্ছে, যখনই আমি এই অ্যাঙ্গেলটাকে পুরোপুরি ডিফাইন করতে পারলাম, তাহলে কোন অ্যাঙ্গেলটাকে নিয়ে আমি কনসিডার করছি, আমি অ্যাঙ্গেলটা যেটা নিয়ে কনসিডার করছি সেই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে অ্যাঙ্গেল সি ও এ, যার ভ্যালু কত, থিটা। আমি জানি দুটো ভেক্টরের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল কত, থিটা, রাইট? এবার আমাকে যদি এই রেজাল্টেন্টের ভ্যালু, এই আরটার ভ্যালু বের করতে হয়, তাহলে আমি যেটুকু করবার তো করেছি, কিন্তু এরপরে যে জিনিসটা করব সেটা আমাদের জন্য খুব জানা একটা প্যাটার্ন। অর্থাৎ আমি কি করব দেখ, এক্স্যাক্টলি এই লাইনটাকে না একটু জাস্ট প্যারালালি বাড়িয়ে নেব, অর্থাৎ এই বরাবর বাড়িয়ে নেব, হলো? এখন শুধু এখানে বাড়িয়ে থেকেই আমি থামবো না, আমি কি করব, আরেকটা পারপেন্ডিকুলার ড্র করব। কোথা থেকে পারপেন্ডিকুলার ড্র করব? ডি থেকে। সো রাইট নাও আমি কি করছি, ওই ডি থেকে একটা পারপেন্ডিকুলার এই পয়েন্টের উপর ড্র করে দিচ্ছি। ক্লিয়ার? সো দিস ইজ মাই ফাইনাল ওয়ার্কআউট। হয়েছে? সো এবার যদি আমি এখানে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি এঁকে ফেললাম, তাহলে কি তৈরি হলো? অ্যাজ ইউজুয়াল আমি তোকে বারবার করে বলবার চেষ্টা করেছি যে আমি যতক্ষণ অবধি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ না পাবো ততক্ষণ অবধি কোনো কাজ করতে পারবো না। সো ধরে নে আমি যে পারপেন্ডিকুলারটা ড্র করলাম সেটা ইতে এসে ড্র হলো, তার মানে আমি কি করলাম, আমি বেসিক্যালি করলাম ডিই একটা লম্ব আঁকলাম, কার ওপরে না, এক্সটেন্ডেড ও এর ওপরে, যেটা কিনা টু বি ভেরি অনেস্ট ডিই পারপেন্ডিকুলার ওভার এইও হয়ে গেল। তাহলে আমি এইটুকু জিনিস আঁকলাম, এটা এঁকে আমার প্রফিট। আমার এঁকে যে জিনিসটা আমি তৈরি করতে পারলাম সেটা কি জানিস, সেটা হচ্ছে আমি এক্ষেত্রে মোট দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, এক্স্যাক্টলি যেটা আমরা করেছিলাম ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল লতে। তো ফার্স্ট লজিকটা কি, প্রথমটা যেটা আমি করছি সেটা হচ্ছে এডিই তে কনসিডার করছি। এডিই, যদি এডিইটাকে ভালো করে বুঝবার চেষ্টা করি, তাহলে দেখ যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হবে। কেন? অনুরূপ কোণ? ইয়েস অর নো? কারোর কোনো সমস্যা? সো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ডিট্টো সেম হবে, রাইট? এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা যদি সেম হয়, তাহলে আমি সবার ফার্স্টে যেটা বের করার চেষ্টা করছি দ্যাট ইজ cos থিটা। সো cos থিটার কথা মানে কি, থিটার রেসপেক্টিভে বেস কে, অবভিয়াসলি AE। সো AE উইল বি দ্য বেস, আর হাইপোটেনিয়াস কে হবে, হাইপোটেনিয়াস হবে AD, রাইট? সো আমি এখান থেকে কি পাচ্ছি, AE এর যা ভ্যালু দ্যাট উইল বি ডিট্টো ইকুয়াল উইথ AD cos থিটা। সো এডি এর ভ্যালুটা কত রে, এডি এর ভ্যালু একটু আগে আমরা অলরেডি লিখে এসেছি, ইনফ্যাক্ট এই ছবিতেও আমরা দেখতে পাচ্ছি, সেটা কত, দ্যাট ইজ কিউ। সো বসিয়ে দে জাস্ট, কারণ আমি ভ্যালুটা চাইছি। তো এখান থেকে কি পেলাম, কিউ cos থিটা। আই ডোন্ট থিঙ্ক এনি ইস্যু ইজ গোইং টু বি অ্যারাইজড, রাইট? সো আরেকটা জিনিস থাকছে আমার কাছে, যেটা সাইন থিটা। সো সাইন থিটা যদি করি এই থিটার রেসপেক্টিভে হাইট কে, দ্যাট ইজ ডিই, আর হাইপোটেনিয়াস বা অতিভুজকে দ্যাট ইজ নাথিং বাট এডি, রাইট? ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে ডি এর ভ্যালু কত হবে, এডি সাইন অফ থিটা। তাহলে এডি মানে কত, কিউ, আর দিস ইজ নাথিং বাট সাইন থিটা, রাইট? সো আমি দুটো ভ্যালু বের করে দিলাম, অর্থাৎ আগের দিন আমি যেটুকু জিনিস করেছিলাম এক্স্যাক্টলি সেম জিনিস করলাম, শুধু আর শুধুমাত্র আমার স্টেটমেন্টটা একটু ডিফারেন্ট। ক্লিয়ার আমার কথা? কারোর কিছু বুঝতে অসুবিধা? যার যার যতটুকু বুঝতে অসুবিধা আমি তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, আমি একটা ছোট্ট ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছি। কোন ট্রায়াঙ্গেলটা বল? এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এক্স্যাক্টলি এইরকম একটা ছোট ট্রায়াঙ্গেল, রাইট? সো এই ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি হচ্ছে, ADE। এই ADE ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি করছি, ADE ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই থিটার রেসপেক্টিভে আমি প্রথমে cos থিটা বের করছি, আর তারপরে কাকে বের করছি, তারপরে বের করছি sin থিটাকে। সো যখন থিটার রেসপেক্টিভে cos থিটা, থিটার রেসপেক্টিভে cos থিটা মানে কি, বেস বাই হাইপোটেনিয়াস, দ্যাট ইজ ভূমি বাই অতিভুজ। তার মানে থিটার রেসপেক্টিভে ভূমিকে AE আর অতিভুজকে
এডি। সো দ্যাট ইজ দ্য লজিক। আর এডির ভ্যালু কত? এডির ভ্যালু আমি কিউ একটু আগে লিখে এসেছিলাম, তো বসিয়ে দিয়েছি, তাহলে ওখান থেকে এর ভ্যালু বেরিয়েছে, দ্যাট ইজ কিউ কস থিটা। আরেকবার আমি কি করেছি, সাইন থিটার ভ্যালু বের করেছি। সো হোয়াট অ্যাবাউট দ্য ভ্যালু অফ সাইন থিটা? সাইন থিটার ভ্যালু কি হবে? হাইট বাই হাইপোটেনিয়াস, দ্যাট ইজ লম্ব বাই অতিভুজ। তাহলে থিটার রেসপেক্টিভে লম্বকে, লম্ব হচ্ছে ডিই, ফেয়ার এনাফ, আর অতিভুজকে এডি। সো এখান থেকে ডিই এর ভ্যালু যেটা পাচ্ছি, দ্যাট ইজ নাথিং বাট কিউ সাইন থিটা, দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক। সো জাস্ট আমরা যতটুকু জিনিস করেছি ততটুকু জিনিস আমি জাস্ট গ্রাফিক্যালি এখানে যদি দেখি, তাহলে আমার কাছে জাস্ট এরকম একটা সার্কিট তৈরি হয়েছিল, রাইট? অর্থাৎ এইটুকু একটা কনফিগারেশনের ক্ষেত্রে আমরা যেটুকু জিনিস বুঝেছিলাম সেই ডেটাগুলোকে একটু চটপট করে লিখে ফেলি। এইটুকু ভ্যালু কত বের করেছিলাম? দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ কিউ সাইন অফ থিটা। আর এইটুকু ভ্যালু কত বের করেছিলাম বল? এটার ভ্যালু বের করেছিলাম কিউ কস অফ থিটা, তাই না? এবার দেখ, এবার আমি না একটা বড় সড়ো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব। কোন বড় সড়ো ট্রায়াঙ্গেল? অর্থাৎ যা আমি জানি না এক্স্যাক্টলি সেটাই আমি করব। অর্থাৎ কোন ট্রায়াঙ্গেলটা রইলো বাকি, পরে আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যার নাম হচ্ছে ও ডি ই, রাইট? অর্থাৎ আগের বারের মতো এক্স্যাক্টলি সেম। অর্থাৎ আমি এবার বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করছি। অর্থাৎ এই যে পুরো মার্কআপ অঞ্চলের যে ট্রায়াঙ্গেলটা দেখছিস, সেই মার্কআপ অঞ্চলের ট্রায়াঙ্গেলটা নিয়ে আমি কাজ করছি, রাইট? তাহলে এটার ক্ষেত্রে আমি এক্সাক্ট কি ইউজ করব না, এটার ক্ষেত্রে আমার অন্য কিছু ইউজ করবার কোনো ইন্টেনশন নেই। আমি মেইনলি যেটা ইউজ করব সেটা হচ্ছে এর হাইপোটেনিয়াসের লজিকটা। তাহলে এই ক্ষেত্রে অতিভুজটাকে, অতিভুজ বা হাইপোটেনিয়াস, দ্যাট ইজ ওডি, তাহলে পাইথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে? ওডি স্কয়ার দ্যাট উইল বি ইকুয়াল উইথ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব দ্যাট মিন্স হাইট, হাইট মানে কত? ডি স্কয়ার, বেস দ্যাট ইজ নাথিং বাট ও ই স্কয়ার। ফেয়ার এনাফ? এবার দেখ আমি কি লিখছি। ওডি মানে কি? ওডি মানেই তো আমার অতিভুজ, দ্যাট ইজ নাথিং বাট আমার রেজাল্টেন্ট, দ্যাট ইজ লব্ধি বা হাইপোটেনিয়াস। তাহলে আমি যদি সেটাকে বসাই, তাহলে দিস উইল বি আর স্কয়ার। ফেয়ার এনাফ? ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু এক্ষুনি বের করেছি, কিউ সাইন থিটা, বসিয়ে দে। তাহলে ডি স্কয়ার মানে কিউ সাইন থিটার হোল স্কয়ার। আর ও ই ভ্যালু কত? ও ই ভ্যালু বের করতে গেলে আমি কিন্তু ডিরেক্টলি ও ই বের করতে পারবো না। ও ই বের করতে গেলে কি করতে হবে? ও ই বের করতে গেলে ও এ প্লাস এ ই বসতে হবে। সো ও এ প্লাস এ ই পড়ে হোল স্কয়ার করে দেবো, রাইট? তাহলে এটা কত হবে? কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, ফেয়ার এনাফ। আর ও এ, এইটুকু কথার মানে কি? তুই দেখতেই পাচ্ছিস না, এটা নাথিং বাট পি। তাহলে এটা মানে কত? পি প্লাস কিউ cos থিটা, এই পুরোটার হোল স্কয়ার। as simple as that। তার মানে তুই কি পাচ্ছিস সেখান থেকে? r স্কয়ার ইকুয়াল টু পাচ্ছিস কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, ফেয়ার এনাফ। এখান থেকে পাচ্ছিস a প্লাস b এর হোল স্কয়ার, দ্যাট ইজ p স্কয়ার প্লাস কিউ স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2 p q cos অফ থিটা। জাস্ট এইটুকু ডেটা তুই পাচ্ছিস। এবার ভালো করে লক্ষ্য কর দুটো জিনিসটা আমি বলছি, এই কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা আর কিউ স্কয়ার কস স্কয়ার থিটা যদি পাশাপাশি লিখে একটা কিউ স্কয়ার কমন নিস, তাহলে ব্র্যাকেটে কত করে থাকবে? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, দ্যাট ইজ নাথিং বাট 1। আমরা খুব ভালো করে জানি। তাহলে আর স্কয়ারের ভ্যালু কত হয়ে যাবে? আর স্কয়ারের ভ্যালু হয়ে যাবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos অফ থিটা। তাহলে r এর ভ্যালু কত হয়ে যাবে? সো উই উইল ফাইন্ড দ্য ভ্যালু অফ r as that is nothing but p square plus q square plus 2pq cos of theta whole power half, right? Okay, এবার দেখ একটা সম্পূর্ণ নতুন জিনিস আমরা করব, যেটা ট্রায়াঙ্গেল লর জন্য ভ্যালিড ছিল, আবার প্যারালেলোগ্রাম ল এর জন্য ভ্যালিড ছিল। মানে আমি তোকে কি বলতে চাইছি জানিস? এক্সাক্ট দেখ, এই ছবিটাকে ভালো করে লক্ষ্য কর, রাইট? তাহলে এক্ষেত্রে তুই মোট দুটো ভেক্টর ইউজ করেছিলি। টু বি ভেরি অনেস্ট, কোন দুটো ভেক্টর তুই ইউজ করেছিলি? একটা ভেক্টরের নাম ছিল পি, একটা ভেক্টরের নাম ছিল কিউ, তাই না? সো দুটো ভেক্টর যখন তুই ইউজ করছিলি, এই দুটো ভেক্টরের নিশ্চয়ই একটা সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল ছিল, এবং সেই অ্যাঙ্গেলটাকে তুই কত লিখেছিলি? সেই সার্টেন অ্যাঙ্গেলটাকে তুই লিখেছিলি থিটা দিয়ে লিখেছিলি। তার মানে তুই যেটা বলেছিলি, দ্যাট ইজ পি অ্যান্ড কিউ ভেক্টর, এদের ইন্টারনাল অ্যাঙ্গেল কত? থিটা। কারণ কি? দুটো ভেক্টরের স্টার্টিং পয়েন্টের ইন্টারনাল অ্যাঙ্গেলকে আমরা অ্যাঙ্গেল বলে কনসিডার করি। সেই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? সেটা হচ্ছে সি ও এ, এই ভ্যালুটাকে তুই থিটা দিয়ে লিখেছিস। কিন্তু তুই একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছিস কি? একটা অদ্ভুত রকম জিনিস, যখন রেজাল্টেন্ট তৈরি হলো বা লব্ধিটা তৈরি হলো, লব্ধি কোনটা? দ্যাট ইজ ওডি। ওডি মানে রেজাল্টেন্ট, দ্যাট ইজ নাথিং বাট আর। তাহলে এই যে রেজাল্টেন্ট যেটা তৈরি হলো না, এই রেজাল্টেন্টটা কিন্তু যে বেস ভেক্টর, বেস ভেক্টর মানে কি? ও এ, অর্থাৎ যেটা ভূমির সাথে যে ভেক্টরটা আছে। আই রিপিট अगेन, বেস ভেক্টর কথার মানে যেটা ভূমির সাথে থাকে। দেখ এইখানে একটা ভেক্টর আছে, অর্থাৎ এই যে ভেক্টর, তার ভ্যালু কত নাম দিয়েছিলি তুই? পি।
এই পি কে বলা হচ্ছে বেস ভেক্টর। কেন বলা হচ্ছে? কারণ সেটা বেসের সাথে আছে। দ্যাট মিনস তুই বলছিস ও এ দ্যাট ইজ নাথিং বাট পি, এটার নাম হচ্ছে বেস ভেক্টর, রাইট? এই বেস ভেক্টরের সাথে এই রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর একটা অ্যাঙ্গেল তৈরি করছে এবং সেই অ্যাঙ্গেলকে বলা হচ্ছে ফাই। অর্থাৎ আমি কি বলছি? দি অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই দ্য বেস ভেক্টর উইথ দ্য রেজাল্টেন্ট। কথার মানে কি? কথার মানে হচ্ছে যে নির্দিষ্ট কোণটি ভূমির সাথে তৈরি করে আমাদের লব্ধি, অর্থাৎ লব্ধি এবং ভূমির সাথে থাকা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি ফাই দিয়ে ডিফাইন করা যায়, রাইট? তাহলে ভালোভাবে লক্ষ্য কর কোন ট্রায়াঙ্গেলের জন্য ফাইটা অ্যাপ্লাই করব। আই উইল গো ফর দ্য ট্রায়াঙ্গেল ও ডি ই, দ্যাট ইজ বিগেস্ট ট্রায়াঙ্গেল। কেন? দেখ, এক্ষেত্রে যদি আমি ট্যান ফাই অ্যাপ্লাই করি, ভালোভাবে লক্ষ্য কর, ফাই এর জন্য হাইট কে, আমি ট্যান ফাই কথার মানে কি জানি? হাইট বাই বেস, নিশ্চয়ই জানা আছে, লম্ব বাই ভূমি, রাইট? সো হাইট কে, হাইট হচ্ছে ডিই, এন্ড হোয়াট অ্যাবাউট বেস? বেস কথার মানে হচ্ছে ও ই। ফেয়ার এনাফ? নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে ডিই কথার মানে কি? ডিই কথার মানে একটু আগেই তুই প্রুফ করেছিলি, এর ভ্যালু হচ্ছে কিউ সাইন থিটা। বসিয়ে দে চুপচাপ। সো দিস ইজ কিউ সাইন থিটা, রাইট? কিন্তু ও ই ডিরেক্ট কোনো ভ্যালু নেই। সো ও ই কে যেতে গেলে কি করতে হবে? একবার লিখতে হবে ও এ, আরেকবার লিখতে হবে এ ই, এই দুটোকে সাম করতে হবে, রাইট? তাহলে এবার তুই এখান থেকে বের কর। তাহলে ট্যান ফাই এই কথার মানে কি হচ্ছে? দেখ ঠান্ডা মাথায়, কিউ সাইন থিটা ডিভাইডেড বাই ও এ মানে নাথিং বাট পি, সো দিস ইজ পি প্লাস কিউ কস অফ থিটা। কেন? একটু আগে তুই প্রুফ করেছিলি যে এ ই এর ভ্যালু হচ্ছে কিউ কস অফ থিটা। ক্লিয়ার? সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একাধিক প্রুফের জন্য এইটুকু ডেটাকে আমরা ইউজ করে অঙ্ক করে দেবো। ক্লিয়ার? ওকে, সো রাইট নাও আমরা যেটা নিয়ে কথা বলছি, এই টাইপের একটা স্পেশাল টাইপ ভেক্টর নিয়ে কথা বলছি। এই স্পেশাল টাইপ ভেক্টরটা অ্যাকচুয়ালি কি কাজ করে জানিস? দেখ, বিভিন্ন ভেক্টরের বিভিন্ন রকম লজিক থাকে। তো এই স্পেশাল টাইপের ভেক্টরটা কোনো অবজেক্টের বা কোনো ভেক্টরের পজিশনটাকে বুঝিয়ে দেয়। সো সেই জন্য এই ভেক্টরের নাম হচ্ছে পজিশন ভেক্টর, রাইট? আমরা অলরেডি এই জিনিসটা সম্পর্কে করে এসেছি, কিন্তু আমরা বুঝিনি। এই পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কি কাজ করে সেটা আগে দেখ, তারপরে আমি এর সম্পর্কে বেশ কিছু তথ্য দেব তোকে। দ্য ফার্স্ট থিং তোকে যেটা জানতে হবে সেটা কি? ধর আমি তোকে এই গোটা কনসেপ্টটা যখন বোঝাচ্ছি, আমি তোকে গোটা কনসেপ্টটা গ্রাফের দিকেই নিয়ে চলে যাচ্ছি, তাহলে তোকে বোঝাতে আমার সুবিধা হবে। এবার দেখ, যখন আমি কোনো একটা মেইন পয়েন্ট বা মূল বিন্দুর সাপেক্ষে এই গোটা কনসেপ্টটাকে কথা বলবো, তাহলে ধরে নে তার একটা 0,0 পয়েন্ট আছে, হ্যাঁ কি না? এখন 0,0 পয়েন্ট যদি থেকেই থাকে, এখন এই 0,0 পয়েন্টের রেসপেক্টিভে নিশ্চয়ই আমার একটা অ্যাক্সেসিবিলিটি আছে, অর্থাৎ একটা অ্যাক্সিস এক্স বরাবর কাজ করে এবং একটা অ্যাক্সিস আমাদের ওয়াই বরাবর কাজ করে, ঠিক আছে? সো এক্স আর ওয়াই বরাবর যে দুটো অ্যাক্সিস কাজ করে, এই দুটো অ্যাক্সিসের ওপরই আমরা কোনো পয়েন্টকে ফাইন্ড আউট করার চেষ্টা করি। সো ধরে নে আমি র্যান্ডম যে কোনো একটা পয়েন্টকে বলে দিলাম। কি পয়েন্ট? না, আমি বলে দিলাম ধরে নে এইখানে একটা পয়েন্ট আছে। এবারে যদি কোঅর্ডিনেশন জানতে হয়, তোরা জানিস কি করে বের করতে হয়। সো দিস ইজ 1 2 3 4। সো এই পয়েন্টটা হচ্ছে 4,0 আর এই পয়েন্টটা কত? 1 2 3, দ্যাট ইজ 0,3, রাইট? তাহলে এই পয়েন্টে আসতে গেলে তুই কি করবি? 4,3 লিখে দিবি। এবার প্রশ্নটা হচ্ছে, দেখ এটা যদি তোর ও পয়েন্ট হয়, এটা যদি তোর ফাইনাল পয়েন্ট পি হয়, এবার যে ইস্যুটা বারবার করে তোকে মনে রাখতে হবে যে তুই ও থেকে পি এর দিকে গেলি না পি থেকে ও এর দিকে গেলি, দুটো কথা কিন্তু সেম না। অর্থাৎ ম্যাথের ভাষায় ও থেকে পি বা পি থেকে ও সেম হলেও ফিজিক্সের ভাষায় সেম না। কেন নয়? তার কারণ তোকে যদি বুঝতে হয়, যদি ও থেকে পি এর দিকে যাস তাহলে তোর কিন্তু ডিরেকশনটা এক্স্যাক্টলি এই বরাবর কাজ করবে। ইয়েস অর নো? আর যদি তুই পি থেকে ও এর দিকে আসতে চাস, তখন তোর ডিরেকশনটা পুরো উল্টো দিকে কাজ করবে। কারণ কোনো সমস্যা আছে আমার কথাটা বলতে বা বুঝতে? অর্থাৎ তুই যদি ও থেকে পি এর দিকে যাস, খুব ভালো করে বোঝ, কোন দিক থেকে কোন দিকে গেছিস? ও থেকে পি এর দিকে যাস, তাহলে তোকে অ্যাকচুয়ালি কিভাবে ট্রাভেল করতে হবে জানিস? ও থেকে পি এর দিকে যেতে গেলে তোকে পি এর পজিশন মাইনাস ও এর পজিশন বের করতে হবে।
এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে তুই ভেক্টরে আছিস, সো এর পজিশন 4,3 বললে হবে না। পি এর পজিশন কত? পি এর পজিশন হচ্ছে 4i প্লাস 3j, আর ও এর পজিশন কত? ও এর পজিশন হচ্ছে 0i প্লাস 0j। কেন? আমি আবারও বলছি, ইস্যু বোঝ। যখন তুই এক্স বরাবর আসছিলি তখন তুই কোন অ্যাক্সিসে এসছিস? এক্স অ্যাক্সিস। আর এক্স অ্যাক্সিসের সবচেয়ে ছোট ঘরকে কি বলা হয়? কোয়ান্টা, যেটাকে আই দিয়ে লিখতাম আমরা। একইভাবে যখন তুই ওয়াই অ্যাক্সিসে গেছিস তখন সবচেয়ে ছোট ঘরকে কি লিখতাম? জে দিয়ে লিখতাম, সেটাও কি ছিল? ওর কোয়ান্টা। তাহলে এই পুরো যদি হিসেবটা তুই রিক্যালকুলেট করিস, কি বলেছিলাম? আই এর সাথে আই এর অ্যাডিশন বা সাবট্রাকশন হবে, তার মানে এটা কত হয়ে যাবে? 4i প্লাস 3j। ক্লিয়ার? কোথাও কোনো বুঝতে অসুবিধা যদি না থাকে তাহলে ঠিক এর পরের জিনিসটা বোঝ। আমি বলেছিলাম কি, যে আই থেকে যদি আমরা মূল বিন্দু থেকে পি এর দিকে আসি সেটা একটা কনসেপ্ট, আবার যদি পি থেকে ও এর দিকে যাই সেটা একটা কনসেপ্ট। কেন? যদি পি থেকে ও এর দিকে যাই তাহলে আমার তো ডিরেকশন উল্টে গেল, আর ডিরেকশন উল্টে গেলে ভেক্টরের কন্ডিশন উল্টে গেল। কারণ তোকে আমি এতক্ষণ ধরে এই কথাটাই বলেছি যে ভেক্টরের শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে তাই নয়, ভেক্টরের ডিরেকশনও থাকে। তাহলে পি থেকে যখন ও এর দিকে তুই আসতে চাস তাহলে তোকে কি করতে হবে? পি থেকে ও এর দিকে ঢোকবার মতো চিহ্ন দিতে হবে। তাহলে এই কথার মানে কি? এই কথার মানে কি বললাম? পজিশন অফ ও মাইনাস পজিশন অফ পি। দ্যাট মিনস কি? ও এর পজিশন কত? ও এর পজিশন হচ্ছে 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ, আর পি এর পজিশন কত? দ্যাট ইজ নাথিং বাট 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে যদি এটা বাদ দিস তাহলে ভালো করে বোঝ কত হয়ে যাবে? -4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। অর্থাৎ তুই বুঝতে পারছিস কি, যে স্ট্রেট লাইনের নর্মাল যে কনফিগারেশন, ভেক্টরের কনফিগারেশনের অনেক পার্থক্য আছে। ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশন ইচ এন্ড এভরি মোমেন্ট কনসিডার করতে হবে, এন্ড দ্যাট ইজ দ্য লজিক। আমরা র্যান্ডম কোনো পয়েন্টের অ্যাক্সেসিবিলিটি বোঝাতে পারবো না, অর্থাৎ এই পজিশনের ওপর ডিপেন্ড করে আমরা জানতে পারবো একটা ভেক্টরের কোন পজিশন থেকে কোন দিকে আমরা প্রপাগেট করেছি বা মুভ অন করেছি। ক্লিয়ার না ক্লিয়ার না? দেখ, যে পার্টিকুলার জিনিসটা আমাদের বুঝতে প্রবলেম হয়েছে সেই পার্টিকুলার জিনিসটা আগে আমি ক্লিয়ার করে দিই, তারপরে আমি তোদেরকে বোঝাবো। দেখ, মেন ইস্যুটা কি জানিস? আমরা যে জিনিসগুলো ভাবি কখনো সেই জিনিসগুলো আমাদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেড হয় না বলে আমরা চট করে বুঝতে পারি না। ধর, আমি তোকে বলছি এটা আমার 0,0 পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে 5,0 পয়েন্ট। নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। তাহলে ধর এটা যদি ও পয়েন্ট হয়, এটা যদি এ পয়েন্ট হয়, তাহলে ও এ যদি এটাকে ভেক্টর দিয়ে লিখতে হয় তাহলে আমরা কি লিখবো? ভালো করে বোঝ। কোথায় ছিলাম? 0-তে। কোথায় পৌঁছেছি? এতে, তাই না? তার মানে বোঝ, আমরা যেটা জানি আমি সেটাই কিন্তু করি। ধর, আমরা এতে যখন পৌঁছেছি তখন আমরা কি করব? এ এর পজিশন মাইনাস ও এর পজিশন, তবেই না আমরা বুঝবো মোট কতটা পাথ ট্রাভেল করেছি। তাহলে এ এর পজিশন কত? 5i প্লাস 0j। কেন না? আমি আবারও বললাম এগুলো ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং নর্মাল 5 0 এসব লিখলে হবে না। আর ও এর পজিশন কত? দ্যাট ইজ 0i 0j। তাহলে এটা করলে কত হবে? 5i। কোনো প্রবলেম নেই। তার মানে আমি যখন ট্রাভেল করেছি তখন কিন্তু আমি আমার স্ক্রিনের লেফট থেকে রাইটে ট্রাভেল করেছি। এবার তুই বোঝ, যদি আমি উল্টোটা করতাম, যদি আমি এ থেকে ও এর দিকে যেতাম, মেন ইস্যুটা তো এটাই, এ থেকে যদি ও এর দিকে যেতাম তাহলে আমি ফাইনালি কোথায় পৌঁছেছি? ওতে। তাহলে এবার কি হবে? ও এর পজিশন মাইনাস এ এর পজিশন। দ্যাট ইজ ভেরি ভেরি অবভিয়াস। কেন না? আমরা সবসময় ফাইনাল থেকে ইনিশিয়ালটা বাদ দিয়ে চেঞ্জটা বের করি। অর্থাৎ ফাইনালি আমি কোথায় গেছি? ওতে। ছিলাম কোথায়? এতে। সেই জন্য ও থেকে এ এর পজিশন বাদ দেবো। এখন ও এর পজিশন কত? 0i প্লাস 0j, আর এ এর পজিশন কত? 5i প্লাস 0j। তাহলে এটা যদি রিক্যালকুলেট করি, দিস উইল বি -5 of i। ক্লিয়ার আমার কথা? কোনো সমস্যা বুঝতে? হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার হয়েছে। এই জিনিসটা কেন হচ্ছে এবার তুই বোঝ। আমি তোকে যদি নর্মালি বলি, নর্মাল কনসেপ্টে কিন্তু এটাও 5 ওটাও 5, কিন্তু বোঝ ভেক্টর আর নর্মাল এটার মধ্যে পার্থক্য আছে। কেন? ভেক্টরের ক্ষেত্রে শুধু আর শুধুমাত্র ভ্যালুটা কনসিডারেবল নয়, ভেক্টরের ক্ষেত্রে তার
ডিরেকশনটাও কনসিডারেবল। অর্থাৎ তুই তোর স্ক্রিনে লেফট থেকে রাইটে হেঁটে যাওয়া আর তোর স্ক্রিনে রাইট থেকে লেফটে হেঁটে যাওয়া দুটো আপাতভাবে সেম মনে হলো, আসলে তাই নয়। কারণ ভেক্টরের যদি কনসেপ্ট আমরা জাজমেন্টাল হই, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের জিনিস বুঝতে পারবো। কোনো ডাউট, কোনো ইস্যু? না আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছি যে যেখান থেকে জার্নি স্টার্ট করবো সেটাকে আগে লিখবো, যেখানে এসে পৌঁছবো সেটাকে লাস্টে লিখবো, রাইট? কিন্তু তার কনসেপ্ট বের করবার জন্য কি করব? ফাইনালটা থেকে ইনিশিয়ালটা বাদ দেবো। ক্লিয়ার না ক্লিয়ার না? দেখ, ডিরেক্ট নিউমারিক্যাল টাইপের, কিন্তু ডিরেক্টলি নিউমারিক্যাল না, একটু কনসেপচুয়াল। দেখ ধর আমি তোকে বলছি যে এটা তোর মেন পজিশন, যেটা কিনা ও, এবং যার নাম দিলাম কত 0,0, নিশ্চয়ই কোনো ডাউট নেই। এবার ধরে নে তোর কাছে এখানে এ বলে একটা পয়েন্ট আছে যার পজিশন কত স্মল এ স্মল বি, আর আরেকটা পয়েন্ট আছে বি যার পজিশন কত স্মল সি স্মল ডি, রাইট? 2D প্লেনে আছে, সমস্ত নর্মাল কনভেনশন মেনে চলছে। তোকে আমাকে বের করে দিতে হবে ও এটা কত, বের করে দিতে হবে ও বিটা কত, বের করে দিতে হবে এ বিটা কত। এই তিনটের ভ্যালু আমাকে তাড়াতাড়ি করে বের করে দেয়। চলো, সো হাউ ক্যান উই চেক দিস ভ্যালুস, রাইট? ও এ, তাহলে ও এ প্রথমে করতে গেলে কি করতে হবে? দেখি ও এ করতে গেলে প্রথমে একটা স্ট্রেট লাইন তো টানতেই হবে। ও এ, তাহলে ও এ মানে কার? আমি কি বলেছিলাম ফাইনালি যেখানে যাব, দ্যাট ইজ পজিশন অফ এ, অর্থাৎ এ এর পজিশন বিয়োগ পজিশন অফ ও। তাহলে কত হবে? এ এর পজিশন কত? এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, ফেয়ার এনাফ। আর ও এর জন্য কত? 0 আই ক্যাপ 0 জে ক্যাপ। সো ওটা লেখা না লেখা সেম। সো কত হয়ে গেল? এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। শিওর এটা হয়েছে সবার? সো ফর দ্য ফার্স্ট টাইম ফার্স্ট অ্যান্সারটা পেয়ে গেলাম। সো হোয়াট অ্যাবাউট ও বি? তাহলে ও বি করলে কত হবে? দেখ ও বি মানে কি? পজিশন অফ বি মাইনাস পজিশন অফ ও। তার মানে কি করবো এক্ষেত্রে? আবার সেম ভাবে একটা লাইন এখান থেকে জয়েন করব। তাহলে এটা করলে কত হয়ে যাবে বল? সি আই ক্যাপ প্লাস ডি জে ক্যাপ, আর মাইনাস গুলো লিখছি না কারণ 0 0 লেখা আর না লেখা সেম। বাট হোয়াট অ্যাবাউট ফর দ্য থার্ড ওয়ান, রাইট? এই থার্ড ওয়ান দ্যাট ইজ এ বি বের করতে গেলে আমাদেরকে না বেসিক্যালি একটা রেফারেন্সের হেল্প নিতে হবে। আমরা হয়তো চোখ বন্ধ করে অ্যান্সারটা ঠিকঠাক লিখে দিতে পারবো, কিন্তু গন্ডগোলটা অন্য জায়গায়। যখনই আমরা এই এ বিটা বের করব, আমরা কি বসিয়ে ফেলবো? আমরা লিখে ফেলবো পজিশন অফ বি মাইনাস পজিশন অফ এ, এটাই লিখেছি নিশ্চয়ই। এবং যার জন্য আমরা অ্যান্সারটাও চট করে করে ফেলেছি, সি আই ক্যাপ প্লাস ডি জে ক্যাপ মাইনাস উইদিন ব্র্যাকেট এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। অর্থাৎ এটাকে যদি রিক্যালকুলেট করি তাহলে সি মাইনাস এ আই ক্যাপ প্লাস ডি মাইনাস বি জে ক্যাপ। আই উইশ এরকম একটা অ্যান্সার তোরা পেয়েছিস। ইয়েস অর নো? ওকে, দেখ আমি তোকে কি বলছি, আমি তোদের যেভাবে তোরা শিখতে চাইছিস না, আমি তোদের এক্সাক্ট লজিকে শেখাতে চাইছি। অর্থাৎ তোরা যে অ্যান্সারটা পেয়েছিস দ্যাট ওয়াজ আ কারেক্ট অ্যান্সার। বাট আমি তোদের কি চাইছি বলতো? আমি চাইছি তোরা যে খুব বেস রুট থেকে শেখ, যাতে সবকিছু ঠিকঠাক ভাবে জানতে পারিস। সো দেখ আমি তোকে মোট দুটো জিনিস তো বের করেছি। ও এ এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। কেন এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ অলরেডি আমি রেফারেন্স থেকে গেছি, অর্থাৎ আমি মেন পয়েন্ট থেকেই গেছি। ঠিক একইভাবে যদি আমি ওবি বের করি, এর ভ্যালু কত ছিল? সি আই ক্যাপ প্লাস ডি জে ক্যাপ। এটা নিয়েও কোনো ইস্যু নেই, কেন? আবার আমি মেন পয়েন্ট থেকে গেছি। কিন্তু এবার প্রবলেম হচ্ছে আমাকে যদি এ বি বের করতে বলে, তাহলে দেখ এ বি বের করা মানে কি? এ থেকে তুই বি এর দিকে যাবি না, এই যাওয়াটার পক্ষে তোর সবচেয়ে ডিফিকাল্টি কি জানিস? এটা দেখ মিড পয়েন্টের রেফারেন্সে নেই, রাইট? তো নেই নেই। এবার আমি কি করব? দেখ যেটা মেন পয়েন্টের রেফারেন্সে নেই সেটাকে আমি মেন পয়েন্টের রেফারেন্সে আনবো। কিভাবে? না আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র। এখানে ত্রিভুজ সূত্র কি করে আসলো? হ্যাঁ আসলো, দেখ ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল ওদেরকে আগের দিন কি শিখিয়েছিল? যে ক্রমান্বয়ে গৃহীত একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে পরপর মানে এবং দিকে যদি প্রকাশ করা হয়, মানে if two sides of a triangle are taken in order by directing the magnitude and direction of two vectors,
তাহলে কি হবে, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উহাদের লব্ধি বা রেজাল্টেন্টকে প্রকাশ করবে। দ্যাট ইজ দ্য অপোজিট ডিরেকশন অফ থার্ড সাইড উইল evaluate their resultant according to their magnitude and direction. দেখ এক্সাক্ট চিনতে পারছিস আমার কথা, আমি কি করলাম তোদের এখানে? অর্থাৎ এইটুকু জায়গায় তুই এবার আমাকে বলতো ও এ প্লাস এ বি এই দুটোকে অ্যাড করলে ভেক্টর অনুযায়ী তুই কত পাবি? তুই পাবি ও বি। কেন না, ও এ যেদিকে গেছে এ বিও পর পর ভাবে নেওয়া হয়েছে, অর্থাৎ টেকেন ইন অর্ডার। তাহলে কি হবে, অপোজিট ডিরেকশনাল থার্ড সাইড, যেটা কিনা ও বি। ক্লিয়ার আমার কথা? তাহলে তুই এখান থেকে এ বির ভ্যালু বের কর। সো এ বির ভ্যালু কত? OB minus OA, that is the specified answer. আর OB এর ভ্যালু কত পেয়েছিলি তুই একটু আগে? বসিয়ে দে, CI cap plus D J cap, fair enough. আর O এর ভ্যালু কত? that is AI cap plus BJ cap, fair enough. তাহলে যদি পুরোটা ক্যালকুলেট করিস তাহলে এটা হয়ে যাবে C minus A I cap plus D minus B J cap. ক্লিয়ার? কোথাও কোনো সমস্যা, কোনো ইস্যু? The last part যেটা কিনা আমরা আজকে কথা বলবো, that is resolution of vector. So resolution of vector এই কথার বাংলা মানে হচ্ছে ভেক্টর বিভাজন, রাইট? এই ভেক্টর বিভাজন জিনিসটা কি বা কি কনসেপ্টে কাজ করে সেটা দেখ। তুই এতক্ষণ ধরে ভেক্টরকে না জয়েন করতে শিখেছিলি, অর্থাৎ দুটো ভেক্টর যদি থাকে সেই দুটো ভেক্টরকে তুই কি করেছিলি, দুটো ভেক্টরকে তুই একটা ভেক্টরে কনভার্ট করে দিচ্ছিলি, অর্থাৎ দুটো ভেক্টরের আলটিমেটাম কাজটাকে একটা ভেক্টর করে ইউজ করছিলি। বাট এইবার তুই কি করবি জানিস, এবার তোকে আমি একটা ভেক্টর দেবো, তুই সেটাকে ভেঙে দিবি। এখন লজিক্যালি এই ভেঙে দেওয়া এটা খুব বোকা বোকা কথা, কারণ আমি যা ইচ্ছা মানে ভাঙতে পারি। আমি যেটা করব সেটা হচ্ছে সব সময়ের জন্য দুটো কম্পোনেন্টে ভাঙবো, অর্থাৎ দুটো উপাংশে ভাঙবো। কেন এটা করব বা কি করব সেটাই আমি তোকে দেখাবার চেষ্টা করছি। সো টু বি ভেরি প্রিসাইজড, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সব সময়ের জন্য দুটো লম্ব অক্ষে ভাঙবো, অর্থাৎ আমরা সব সময় পারপেন্ডিকুলার অ্যাক্সিসে ভাঙবো। সো আমি যেটা বললাম সেটাকে খুব ভালোভাবে রাখ, অর্থাৎ আমরা করব লম্ব সমদ্বিখণ্ডক, the perpendicular axis division of vector revolution. আমি কি বলছি সেটা ভালো করে বোঝ। ধর এটা হচ্ছে আমার ও পয়েন্ট, এবার যে কোনো ভাবে আমার কাছে এই রকম ভাবে একটা ভেক্টর আছে। সো আমি কোনোভাবে ভাবতেও ইন্টারেস্টেড নই ভেক্টরটা কিভাবে আছে, জাস্ট যেভাবেই আছে সেভাবেই আমি কি করলাম, প্যারালালি শিফট করে এখানে বসিয়ে দিলাম, রাইট? তাহলে কি হলো, আমি ও থেকে এ অবধি একটা এক্সটেনশন পেলাম এবং এই ভেক্টরটার অবভিয়াসলি একটা মান আছে এবং ডিরেকশন আছে, অর্থাৎ ম্যাগনিটিউড এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন। তাহলে আমি ধরে নিচ্ছি এর ভ্যালু কত, এক্স, নো প্রবলেম। তাহলে ও থেকে এর দিকে এক্স অবধি কাজ করছে। এবার যদি এই অবধি পুরো জিনিসটা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কি করছি, আমরা এবার এই গোটা ভেক্টরটার মোট দুটো অ্যাক্সেসিবিলিটিকে বোঝাচ্ছি। এই দুটো অ্যাক্সেসিবিলিটিকে যদি আমরা কাজ করার চেষ্টা করি তখন কি হবে, মোট দুটো অ্যাক্সিস আমরা আঁকবো। সো দিস ওয়ান ইজ মাই ফার্স্ট অ্যাক্সিস। আমি কি বলেছি, আমরা পারপেন্ডিকুলার আঁকবো। সো এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাক্সিস, নো প্রবলেম। আমার মনে হয় না কোনো ইস্যুর ব্যাপার আছে, কারণ আমি দুটো অ্যাক্সিস আঁকবো, তাহলে অবশ্যই একটা এক্স অ্যাক্সিস হবে আর একটা কি অ্যাক্সিস হবে, জেনুইনলি ওয়াই অ্যাক্সিস হবে। সো আরেকটা অ্যাক্সিসে আমি এঁকে ফেলি, নো ইস্যু। সো এই দুটো অ্যাক্সিসকে আমি জাস্ট এই মূল বিন্দু দিয়ে পাস করিয়ে দিলাম। একটু কঠিন লাগতে পারে কিন্তু ব্যাপারটা অত্যন্ত ভালো। এবার দেখ, যখন এরকম একটা জিনিস তৈরি হলো তখন না আমি যে কোনো একটা অ্যাক্সিসকে খুব বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। সো ধরে নিচ্ছি আমি এই অ্যাক্সিসটাকে গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ এক্স অ্যাক্সিসটাকে গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ এটাকে আমি থিটা লিখছি। নো ইস্যুস যে কেন আমি এটাকে দিচ্ছি, এটা সত্যি নয়, তুই কিন্তু ওয়াইটাকেও দিতে পারিস, আমার যায় আসে না, বাট যে কোনো একটা দিয়ে তো তোকে শিখতে হবে। সো একটা দিয়ে শেখ। তাহলে আমি কি বলছি, যে একটা অ্যাঙ্গেল তৈরি করেছি এটাকে থিটা বলেছি, তার মানে আমি কি বলছি, থিটা হলো এক্স অক্ষের সাথে করা কোণ, that is the angle made by the vector OA with x axis, and OA has the value of x and it has the direction according to OA, right? এসব তো আমরা জানি, আমরা তো মোটামুটি বলে দিলাম। এবার আমি কি করছি, খুব ঠান্ডা মাথায় বুঝ, আমি এ থেকে না
একটা লম্ব বা পারপেন্ডিকুলার ড্র করে দিচ্ছি কার উপরে, এই অ্যাক্সিসের উপরে। তার মানে এটা কত 90 ডিগ্রি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোথায় কাট করেছে, ডি তে। তাহলে ধরে নিই এডি ইজ দ্য পারপেন্ডিকুলার ওভার ওএক্স, সো নো ইস্যু। যদি এটা 90 ডিগ্রি হয়ে গিয়ে থাকে, এবার দেখতো বাবা আমরা অলরেডি কিন্তু কিছু কিছু জিনিস জানি। আমরা কি জানি, cos থিটা। বলতে পারবি cos থিটা কথার মানে কি? cos থিটা কথার মানে ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে বেস কোনটা, বেস হচ্ছে ওডি, হাইপোটেনিয়াস কোনটা, ওএ। ফেয়ার এনাফ। তার মানে তুই একটু ভালোভাবে দেখতো এই ওডি কথার মানে কত, ওডি কথার মানে হচ্ছে ওএ cos অফ থিটা। এবার বল ওএ কথার মানে কত, ওএ কথার মানে দ্যাট হ্যাজ বিন গিভেন আস এক্স, সো এটা এক্স, আর এটা কত cos থিটা। তার মানে বোঝ এইটুকুর ভ্যালু কত পেলি, এক্স cos থিটা। ক্লিয়ার? তাহলে এইটুকু জিনিস তুই খুব স্পষ্ট বুঝতে পারলি। এবার চলে আয় কি, তার মানে এক্স্যাক্টলি এইটুকু পোর্শন কোন দিকে কাজ করেছে, ও থেকে ডি এর দিকে কাজ করেছে। কেন? কারণ এই ও থেকে এ তে পৌঁছাতে গেলে আমি কি করব, ও থেকে ডি যাব, ডি থেকে এ যাব, তবেই না আমি ও থেকে এ তে পৌঁছবো। অর্থাৎ এই যে পৌঁছানোর পাথওয়ে, যেটা ও থেকে এ তে ডিরেক্ট ছিল, এই পাথওয়ে দুটোকে দুটো ভাগে ভাগ করে দিলাম। এটাকেই বলা হয় ভেক্টর রেজলিউশন বা ভেক্টরের বিভাজন, অর্থাৎ আমি বিভাজন করছি, রাইট? রইল বাকি পড়ে আরেকটা অ্যাক্সিস। কি করে বের করব, তুই খুব ভালো করে বুঝতে পারছিস কি করব। আমরা নরমালি সাইন থিটাকে নিয়ে কাজ করব। সো যদি সাইন থিটাকে নিয়ে কাজ করি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্বটাকে, লম্বটা হচ্ছে এডি, অতিভুজটাকে, অতিভুজটা হচ্ছে ওএ, রাইট? তাহলে এডির ভ্যালু কত, এডির ভ্যালু হচ্ছে ওএ সাইন থিটা। আর ওএ কথার মানে কি, ওএ কথার মানেই তুই এক্স বলে চালিয়েছিস, সো দিস ইজ এক্স সাইন থিটা। তাহলে এদিক থেকে এটা কত, এক্স সাইন থিটা। ক্লিয়ার? অর্থাৎ আমি কি করলাম দেখ, একটা ভেক্টর ছিল, সেটা কোন বরাবর কাজ করছিল, ও থেকে এর দিকে। সেটাকে কি করলাম, দুটো আলাদা আলাদা ভেক্টরে ভেঙে দিলাম। একটা হচ্ছে ওডি তে ভাঙলাম, আর একটা কততে ভাঙলাম, ডি এ তে ভাঙলাম। ডিরেকশন ভাগ। তাহলে তুই আমাকে বলতো ম্যাজিক্যাল জিনিসটা কি জানিস, এই ও এ তে পৌঁছাতে গেতে তুই কি করেছিস, এক্স cos থিটায় গেছিস কোন অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে, সেই জন্য আই ক্যাপ। আর ডি এ তে কোন দিকে গেছিস, এক্স সাইন থিটা গেছিস, কিন্তু কোন অ্যাক্সিসে, জে অ্যাক্সিসে। কেন? সেটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করেছে। এক্স্যাক্টলি এইটুকু কন্ডিশন বা ঘটনাকে আমরা বলি ভেক্টর রেজলিউশন, and this type of resolution has been occurred according to their পারপেন্ডিকুলার অ্যাক্সিস। অর্থাৎ এক্স আর ওয়াই দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিসের ওপরে গোটা কাজটা করেছে, সেই জন্য এটাকে আমি বলেছি লম্ব সমদ্বিখণ্ডক বিভাজন। ক্লিয়ার?